নতুন সরকার আসার পর ভালো হয়েছে আইন শৃঙ্খলা, পুলিশ হত্যার তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই কার্যকর হবে, মন্তব্য মির্জা ফখরুলের। ট্যাক্স বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি করতে পারলে উন্নয়নে গতি আসবে, কর্মসংস্থানে সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। সরকারি দলের নেতাদের কথাবার্তা উস্কে দিচ্ছে অপরাধ, বিঘ্নিত হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা, দাবি বিরোধী দলীয় নেতার। 2 দিনের ব্যবধানে ভূমিকম্পে আবারও কাঁপল রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা, মাত্রা 5.3, উৎপত্তিস্থল সাতক্ষীরা। এবং আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, হামলায় 274 তালেবান ও 55 পাকিস্তানি সেনা নিহতের পাল্টাপাল্টি দাবি, শান্তির আহ্বান জাতিসংঘের। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। রমজানের মাঝেও ছুটির দিনে মন্ত্রীরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দিচ্ছেন নানা আশ্বাস, বলছেন মানুষের উন্নয়নে কাজ করছেন তারা। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলেও মন্তব্য করেন তারা। স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন পুলিশ হত্যার তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই কার্যকর হবে। এছাড়া দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করার কথা জানান মন্ত্রীরা। ছুটির দিনে দেশের বিভিন্ন এলাকায় নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলছেন বিভিন্ন পরিকল্পনার কথা। ঠাকুরগাঁওয়ে হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হয়েছে দরকার যদি প্রয়োজন হয় এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে সভা শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে। রাজশাহীতে ছুটির দিনের সকালে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বলেন, জমি সংক্রান্ত সমস্যার সমাধানে ওয়ান স্টপ সেন্টার চালুর কথা ভাবছে সরকার। জনগণ যে ভোগান্তির শিকার হয় সারা বাংলাদেশে, তার থেকে কীভাবে মুক্ত করা যায়। পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে ভূমি ব্যবস্থায় ওয়ান স্টপ সেন্টার, যেটাতে যার জমি যার সমস্যা ও বলবে, এবং সেখান থেকে তাকে আর 5-6টা ধাপ আর যেতে হবে না। অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরে সাংবাদিকদের এই কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষকতার বাইরে অন্য পেশা, এটা তো পারমিশন নিতে হয়, এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে। আপনি যদি সিনসিয়ারলি অনেস্টলি রিপোর্টিং করতে থাকেন, আমরা সেই রিপোর্টিংগুলি দেখে ব্যবস্থা নেব। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, ভবিষ্যতে বাঁধ নির্মাণে আর দুর্নীতি হবে না। প্রতি বছর যেন এই কাজগুলা খুব সুন্দরভাবে হয় এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত আমাদের এই অঞ্চলটা যেন থাকে, সেই দিকে আমাদের সবচেয়ে বেশি নজর। টাঙ্গাইলের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন, ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে কাজ করছেন তারা। আমরা অনেক জব ক্রিয়েট করতে চাই এবং ইন্টারনেটটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। কদিন আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন। মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, বেকার সমস্যার সমাধান ও উৎপাদনমুখী শিল্প বৃদ্ধি সরকারের মূল লক্ষ্য। চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ব্যবসা, মাদক পাচার এবং মাদক সেবন, এগুলোকে আমরা সম্পূর্ণরূপে আমরা নির্মূল করতে চাই। রাঙামাটিতে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, 180 দিনের কর্মসূচিতে চমক থাকবে। পার্বত্য অঞ্চলে আমরা 80 দিনের প্রোগ্রাম করলাম। 180 দিনের মধ্যে এখানে সুষম উন্নয়ন সহ সমস্ত প্রোগ্রাম এমন উন্নয়ন করে আপনার চমক হিসাবে দেখতে পাবেন। লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনার প্রতিফলন দ্রুতই দেখতে পারবে জনগণ। জামালপুরে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে বন্ধ থাকা বিমানবন্দরগুলো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে জয়পুরহাটে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।
ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আয় বাড়লে উন্নয়নে গতি আসবে, কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। এসব কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের নৌবাহিনীর জন্য হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার, আর দেশে বিনিয়োগ বাড়াতে হলে কর নীতিতে সংস্কার আনতে হবে। একই সঙ্গে দেশের ভেতরে ও দেশের বাইরে থেকে বিনিয়োগ আকর্ষণের উপর গুরুত্বারোপ করেন তিনি। আগামী বাজেটে কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি। ইনভেস্টমেন্ট বিনিয়োগ না হলে তো ইনভেস্টমেন্ট না হলে তো কর্মসংস্থান করতে হবে। এই জন্য আমরা জোর দিচ্ছি ইনভেস্টমেন্টে, দেশি বিদেশি ইনভেস্টমেন্ট। আমি যেটা আবারও বলছি, কর্মসংস্থান এটা প্রায়োরিটি আমাদের। সাধারণ মানুষের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে, আর সরকারি দলের নেতাদের কথাবার্তা উস্কে দিচ্ছে অপরাধ। এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে জুমার নামাজের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় আমির আরও বলেন, সরকার দলীয় কেউ যাতে এই সব অপরাধের দায় দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ান, তাহলে অপরাধ দূর করা সম্ভব নয়। তারা সদিচ্ছার পরিচয় দিলেই সমাজ ভালো হবে। সরকারকে যথাযথ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি জ্ঞানহীন কাণ্ড কারখানা চলতে থাকলে দেশ ভালোর দিকে যাবে কিভাবে প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে এইদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেন, এবং বিশেষ করে সরকার দলীয় কেউ যেন এই সমস্ত অপরাধের দায় দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ান। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকরা দাঁড়ানো শুরু করেন, তাহলে এই সমাজ থেকে অপরাধ দূর করা একেবারেই অসম্ভব। ভূমিকম্পে আবারও কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.3। দুপুর 1:53 এই ভূকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা আশাশুনি। ভূমিকম্পে সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা শ্মশান ঘাটের পাঁচিল, তালা উপজেলার নগরঘাটা গ্রামের কয়েকটি কাঁচা ঘরবাড়ি, অর্ধশতাধিক বাড়ির দেয়ালে ফাটল সহ ছোট ছোট ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পনের ধরন মাঝারি মাত্রা থাকায় বেশ ঝাঁকুনি ছিল বলছে সাতক্ষীরার আবহাওয়া অফিস। একই সময়ে পশ্চিমবঙ্গের কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে ভারতীয় গণমাধ্যমগুলো কোনো হতাহতের খবর দেয়নি। গত পরশু থেকে বেশ কয়েকবার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। চাহিদা কমায় রাজধানীর বাজারে দাম কমেছে সবজি ও মুরগির। দাম খানিকটা কমলেও রমজানের শুরুতে উত্তাপ ছড়ানো শসা, লেবু ও বেগুন এখনও বিক্রি হচ্ছে চড়া দরে। বিক্রেতারা বলছেন, বাজারে রোজার উত্তাপ কমে এলেও ঈদের চাহিদা বাড়ে এমন পণ্যের দাম ধীরে ধীরে বাড়ছে। এর মধ্যে বাড়তে শুরু করেছে সুগন্ধি চাল সহ মশলা জাতীয় পণ্যের দর। সারা বছর লেবুর খুব বেশি চাহিদা না থাকলেও রমজানে এর চাহিদা বাড়ে। রোজা থেকে ইফতারিতে একটু শরবতের যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু এই পণ্যটির দাম বাড়িয়ে দিয়েছে। রমজানের শুরুতে আকাশ ছোঁয়া লেবুর দাম খানিকটা কমে এলেও এখনও স্বাভাবিক হয়নি। শসা ও বেগুনের দরও চড়া। প্রথম রোজা থেকে অনেক দাম কমছে। বেগুন এখন 120 টাকা, শসা হইলে 100 টাকা, ক্ষীরে 80 টাকা, লেবু 80 টাকা, 100 টাকা। রোজার সময় অ্যাকচুয়ালি প্রত্যেকটা আইটেমেরই কিন্তু একটু বাড়ে। নিয়ন্ত্রণ অ্যাকচুয়ালি যেটা আমরা বলি ওটা ওভাবে হচ্ছে না। খিলগাঁও তালতলা কাঁচাবাজারের বিক্রেতারা বলছেন, চাহিদা কমে যাওয়ায় শিম, ফুলকপি, বাঁধাকপি সহ বেশিরভাগ সবজির দাম কমেছে। তবে করলা, ঢেঁড়স সহ গরম মৌসুমের সবজির দাম বাড়তি। এই করলাটা ছিল আপনার 200 টাকা কেজি, বড়টা 280 টাকা ছিল। আর বড় করলা মনে হয় 180 টাকা বেচন যায়। ভোক্তাদেরও কিছু দোষ আছে, যেটা দেখা যাচ্ছে অতিরিক্ত চাহিদা হয়ে যাচ্ছে। এখন আমাদের উচিত সেটা কম নেওয়া। চাহিদা কমায় দাম কমেছে ব্রয়লার মুরগির, তবে সে তুলনায় বাড়তি সোনালী মুরগির দর। আর ডিম বিক্রি হচ্ছে 100 টাকা ডজন দরে। এখন দাম কম আর কি, কমছে। ব্রয়লার 170 টাকা চলতে আছে, সোনালীটা এখন 300 চলতে আছে। খুচরা বাজারে পেঁয়াজ 40 থেকে 45, আমদানি করা আদা 140, আর রসুনের দাম বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, স্থিতিশীল আছে ডাল, তেল, চিনির দাম।
তবে ঈদে চাহিদা বাড়ে এমন পণ্যের দাম বৃদ্ধির পায়তারা চলছে। এরই মধ্যে দাম বেড়েছে সুগন্ধি চালের। 5 লিটার তেল পাওয়া যায় না, 2 লিটার তেল পাওয়া যায় না। আর কিশমিশ, কাজু বাদাম এগুলোর দাম ঈদে আসার আগে বাড়ে যায়। বিশেষ করে পোলাও চালের প্যাকেটের দাম বাড়তে, একটা প্যাকেটে আপনার 30টা বাড়ছে, 25টা বাড়ছে। যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা যদি ঠিক থাকে এবং বাজার মনিটরিংটা যদি ঠিক থাকে তাহলে এটা সম্ভব আর কি। বাজারে খাসির মাংস 1300 আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজি দরে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। কিছুটা অগোছালোভাবে চলছে অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন। শুক্রবার ছুটির দিনেও নেই পাঠক, দর্শনার্থীদের তেমন ভিড়। রোজার মাসে কতটা জমবে এবারের মেলা তা নিয়ে লেখক পাঠকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ছুটির দিনে মেলা চলবে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। শুক্রবারের বইমেলার চিরচেনা চেহারা অনুপস্থিত। অন্যবারের মতো পাঠক দর্শনার্থীদের ভিড় তেমন একটা নেই। একেতে রোজা, তার ওপর ফেব্রুয়ারির শেষ ভাগ, সব মিলে যেন অপ্রস্তুত বইমেলা। বিভিন্ন স্টলে এখনো শেষ হয়নি সাজসজ্জার কাজ। সব মিলিয়ে মেলা আদৌ জমবে কিনা সেই শঙ্কা প্রকাশকদের মধ্যে। এবারে অমর একুশে গ্রন্থমেলা 2026টা আমাদের অব্যবস্থাপনার মধ্য দিয়ে একটা শুরু হলো। আর সবচেয়ে বিষয়, আমরা এবারে বইমেলায় পেলাম না ভ্যালেন্টাইন ডে। ফাল্গুনের যে দিনগুলো ছিল, এই ফাল্গুনের দিনগুলোর যে বইমেলাটা আমরা আনন্দ উপভোগ করতাম, এটাও থেকে আমরা বঞ্চিত হলাম। এবং 21-এর যে বইমেলা ছিল, 21-এর যে চেতনা ছিল, এটাও আমরা পেলাম না। সব মিলিয়ে আমরা যদি বলি একজন প্রকাশক হিসেবে, বইমেলাটা আসলে সেভাবে জমলো না। আসলে আমরা প্রথমে দ্বিধায় ছিলাম, দুটো গ্রুপে হয়ে গেছে আমাদের প্রকাশকদের মাধ্যমে। কেউ চেয়েছিল মেলা রোজার পরে মেলা করতে, আবার আমরা চেয়েছিলাম যে 21-এর চেতনাকে সামনে রেখে মেলাটা ধরে রাখার জন্য। তো শেষ পর্যন্ত রোজার মধ্যে মেলা হচ্ছে, কিন্তু মেলাটা আরেকটু আগে হওয়ার। তবে পাঠকরা জানান মিশ্র অনুভূতি, লেখকরাও কিছুটা হতাশ। একবার বলেছিল হবে না, কিন্তু হওয়া থেকে মনে না হলেই ভালো ছিল। আগেকার মতো যে ওইরকম জমজমাট হবে বলে আশা করা যাচ্ছে না। আমরা আশাবাদী যে এবারের বইমেলাটি মানে কম দিনের হলেও, কম সময়ের হলেও আমাদের লেখক পাঠকদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠবে। আজকে প্রথম দিন, সেই হিসেবে হয়তো একটু ভিড় কম, কিন্তু আমি বিশ্বাস করি সবাই মেলায় আসবে এবং মেলা জমে উঠবে। এদিকে এবারের বইমেলার প্রথম শিশু প্রহরে ছিল ছবি আঁকা ও আবৃত্তির মতো বেশ কিছু আয়োজন। তবে সিসিমপুর না থাকায় কিছুটা হতাশ কোমলমতিরা। বইমেলা কি আদৌ হবে নাকি হবে না, এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে অবশেষে উদ্বোধন হলো অমর একুশে গ্রন্থমেলা। আজ মেলার দ্বিতীয় দিন হলেও এখনো স্টলের সাজসজ্জা কিন্তু শেষ হয়নি, এখনো কাজ চলছে বিভিন্ন রকমের। আর এই মেলা আদৌ জমবে কিনা সেই শঙ্কা সম্ভাবনাকে মাথায় রেখেই প্রকাশক, লেখক মেলায় আসতে শুরু করেছেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, অমর একুশে গ্রন্থমেলা, ঢাকা। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে হত্যার ঘটনায় মাস্টার মাইন্ড নুরা সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, এজাহারভুক্ত বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। অনেক স্বপ্ন নিয়ে বরিশাল থেকে আমিনা আক্তার এসেছিলেন নরসিংদীতে। বিলপাড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন বাবা মার সঙ্গে। বৃহস্পতিবার মাধবদীর একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সম্প্রতি একটি কারখানায় কাজে যোগ দিয়েছিল আমিনা। সেখানেই পরিচয় হয় স্থানীয় বখাটে নুরার সঙ্গে। অভিযোগ আছে, প্রেমের প্রস্তাবে আমিনা রাজি না হলে 5-6 জন তরুণকে নিয়ে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মহিষাসুরা ইউনিয়নের সাবেক সদস্য আহমদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন, কিন্তু পরে ভুক্তভোগীর পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। মেম্বারের কাছে, গ্রাম সরকারের কাছে আমরা বলছি, আর আমরা বিচারে আশ্বাস দিচ্ছি, না করে পরে আমরা আরো হুমকি দেয়। তখন কি হইলে জানাজানি করা হয়েছে না, না করে আমরা বয়ে কেউ জানাই না। জানে মারিয়া বলাইছে, যারা যারা মারছে হ্যাঁ আমরা বিচার চাই, আমরা ফাঁসি চাই। উপায়ন্ত না পেয়ে মেয়েকে আত্মীয়র বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। পথে নুরার নেতৃত্বে 6 তরুণ তাকে তুলে নিয়ে যায়। বৃহস্পতিবার মেলে মরদেহ। রোমহর্ষক এই ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা। আমরা সবাই দাবি করব যে এটার বিচার ফাঁসি হোক। তারা বিচারক হইয়া তারা এই ধরনের একটা ঘটনাকে থানা মামলা দায়ের না করে তারা কেন এটার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আমরা স্থানীয়ভাবে এটার বিচার চাই। পাশাপাশি এরকম ঘটনা যেমন আর মাধবদী, নরসিংদী তথা বাংলাদেশে এরকম আমিনার মতো যেমন কোনো ঘটনা না ঘটে। ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। জানান, কোনো অপরাধী রেহাই পাবে না। থানায় কিন্তু তারা অবহিত করে নাই। থানায় যদি অবহিত করত
তাহলে হয়তো বা পরিস্থিতি এরকম নাও করতে পারত। এজাহার হয়েছে, এজাহারে 9 জন আসামি করা হয়েছে। ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন। ডিবিসি নিউজ ডেস্ক। নরসিংদী সহ সারা দেশে ধর্ষণ ও সহিংসতার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম অভিযোগ করেন, জুলাই পরবর্তী সময়ে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। দেশজুড়ে গুম, খুন ও ধর্ষণের ঘটনায় সরকারকে জিরো টলারেন্স নীতি নেয়ারও দাবি জানান তিনি। জিএসএএমএম ফরহাদ বলেন, নরসিংদীর ঘটনায় রাজনৈতিকভাবে প্রভাবশালীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এই বিষয়ে সরকারকে কঠোর হওয়ারও আহ্বান তার। সমাবেশে বক্তারা নরসিংদী সহ বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনার বিচার দাবি করেন, নানা স্লোগান দেন। এক কিশোরকে 15 বছর বয়সী কিশোর, তাকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ করার পরে যখন সে বিচারের দাবিতে এলাকার বিএনপি নেতার কাছে গেল, পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হলো, তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। নরসিংদী খোঁজ দিলাম, অবাক করা ব্যাপার হচ্ছে শুধু ধর্ষণ না, ধর্ষণের পরে ধর্ষককে বাঁচানোর জন্য বিএনপির স্থানীয় একাধিক গ্রুপের লিডার, একাধিক নেতা একসাথে জড়িত হয়ে কমন ইন্টারেস্টে মিলিত হয়ে ধর্ষককে বাঁচাচ্ছে। বাংলাদেশের সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে এই ধর্ষক চক্রের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। খুলনায় অভ্যন্তরীণ বিরোধের জেরে মুরাদ নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার সন্ধ্যার পর জেলার দিঘলিয়া উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় যুবদল ও ছাত্রদলের পূর্ব দ্বন্দ্বের জেরে যুবদল নেতা মুরাদকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ সময় মুরাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে প্রতিপক্ষ 2 পায়ে রক কেটে চলে যায়। স্থানীয়রা তাকে খুলনা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দিঘলিয়া উপজেলার একটি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক। এদিকে রাজশাহীর চারঘাটে প্রধান অতিথি করা নিয়ে বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে একজনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম এরশাদ আলী। তিনি সিপাইপাড়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর মাহফিল নিয়ে আলোচনা বসে। এ সময় প্রধান অতিথি করা নিয়ে 2 পক্ষের বাক বিতণ্ডা হয়। পরে রাতে এরশাদ আলী বাড়ি ফেরার পথে আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারীরা গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের 2 পক্ষের সংঘর্ষে 2 পুলিশ সহ 12 জন আহত হয়েছে। দুপুর 12টার দিকে কালীগঞ্জ থানা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঝিনাইদহ 4 আসনের পরাজিত ধানের শীষের প্রার্থীর দলীয় কার্যালয়ে রাশেদ খানের উপস্থিতিতে মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতা কর্মীদের নিয়ে সভা চলছিল। হঠাৎ করে তাদের তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামাতে গেলে 2 পুলিশ ও কনস্টেবল সহ 12 বিএনপি নেতা কর্মী আহত হয়। এই ঘটনার পর থেকে টান টান উত্তেজনা বিরাজ করছে। রশি টানানো নিয়ে দ্বন্দ্বে ফরিদপুরে জুয়েল আহমেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকালে শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়কে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ সরফরাজের পরিবারের সাথে জুয়েল আহমেদের পরিবারের দ্বন্দ্ব চলে আসছিল। সকালে সরফরাজের পরিবার সদস্যরা জুয়েলের বাড়ির প্রবেশপথে রশি টানানোর সময় অযাচিত শব্দের ব্যবহার করে নানা রকম উচ্ছৃঙ্খলতা করতে থাকে। এ নিয়ে 2 পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সরফরাজের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালিয়ে জুয়েল আহমেদ ও তার ছোট ভাই সোহেল আহমেদকে বেধড়ক পিটিয়ে জখম করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জুয়েলের মৃত্যু হয়। এ ঘটনায় সরফরাজ ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এবার জানাবো স্টেপ ফুটওয়্যারের সৌজন্যে ঈদ বাজারের খবর। রমজানের শুরুতেই উৎসবের আমেজ বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন মার্কেটে। পোশাক অলংকার থেকে সাজগোজের প্রসাধনী, সব জায়গাতে ঈদের প্রস্তুতি। তবে এখনও পুরোপুরি জমে ওঠেনি প্রসাধনীর বাজার। ব্যবসায়ীরা বলছেন, অল্প সময়ের মধ্যে ক্রেতা সমাগম বাড়বে।
থরে থরে সাজানো বাহারি প্রসাধনী। চট্টগ্রামের দোকানগুলোতে মিলছে লিপস্টিক, নীল পালিশ, ফাউন্ডেশন সহ নারীদের সাজের নানা অনুষঙ্গ, আছে জুয়েলারিও। ঈদ ঘিরে পাওয়া যাচ্ছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী। তবে চট্টগ্রাম নগরীর দোকানগুলোতে সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে আছে 1000 টাকার পণ্য। পাশাপাশি জুয়েলারি দোকানে মিলছে বিভিন্ন দামের অলংকার। যদিও বন্দরনগরীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় তেমন একটা চোখে পড়েনি। দামটা আছে কিছু কিছু জিনিসের দাম খুব বেশি, আবার কিছু কিছু জিনিসের হাতে নাগালে আছে আর কি। লাখ টাকার বলতে এখানে তো আমরা অত বেশি বেশি প্রাইসের জিনিস করি নাই, ছোটখাটো টুকিটাকি জিনিস কিনতে আসলাম। কালেকশনের কথা বলবো যে খুব একটা নতুনত্ব কিছু চোখে পড়ছে না, হতে পারে হয়তো বা এখনো পর্যন্ত মার্কেটে জিনিসগুলো এসে হয়নি। তবে ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে বেচাকেনা, এমন আশা বিক্রেতাদের। গতবার তুলনায় ভালো ভালো জিনিসপত্র আসছে, আমাদের কালেকশনও ভালো। এখন একটু কাস্টমারের চাপ কম, রমজান হয়তো বা 10-12টা গেলে আগামী মাসে 5-6 তারিখের দিকে কাস্টমারের ভিড় একটু বাড়তে পারে। প্রসাধনের দাম মোটামুটি রিজনেবলের মধ্যে আছে, কিন্তু মানুষ তো অর্থনৈতিক অবস্থা একটু খুব দুর্বল মনে হচ্ছে, কারণ আজকে রমজান প্রায় 5-6টা চলে যাচ্ছে, কিন্তু কাস্টমার খুব কম। মূল্যস্ফীতির চাপ থাকলেও উৎসবের শখের পণ্য কিনতে পারবেন এমনটাই চাওয়া ক্রেতাদের। ডিভিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির আয়োজনে বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও অ্যাওয়ার্ড প্রদান 2026 অনুষ্ঠিত হয়েছে। বিকালে রাজধানীতে অনুষ্ঠানে সিরাত প্রতিযোগিতাদের মাঝে ক্রেস্ট সার্টিফিকেট ও বৃত্তি প্রদান করা হয়। এতে জানানো হয়, বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে কুরআনের আলো বিস্তার, আলোকিত সমাজ গড়া, সমাজসেবা ও শিক্ষা বিস্তারে অবদানের জন্য বিভিন্ন সময় বিদগ্ধ মনীষীদের অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় সোসাইটি এবছর 9 জন মনীষীকে অ্যাওয়ার্ড 2026 প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আব্দুস শহীদ নাসিম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত পাকিস্তান আফগানিস্তান। আফগানিস্তানের হামলার জবাবে বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। হামলায় 274 তালেবান ও 55 পাকিস্তানি সেনা নিহতর দাবি করেছে দেশ দুটি। এ অবস্থায় উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাবে সীমান্ত জুড়ে বড় পরিসরে সামরিক অভিযান চালিয়েছে আফগানিস্তান, এমনটা দাবি করেছে তালেবান প্রশাসন। বৃহস্পতিবার দুদেশের অভিন্ন সীমান্তে গভীর রাত থেকে শুরু হওয়া এ অভিযানের পর অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তালেবান প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ অভিযানে বহু পাকিস্তানি সেনা নিহতের দাবি করেছেন। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। পাকিস্তানের বারবার সীমান্ত লঙ্ঘন ও বিনা উস্কানিতে হামলার জবাবে এ অভিযান বলে দাবি তালেবান সরকারের। খোস্ত, পাকতিয়া, নুরিস্তান, কুনার সীমান্তে দখল করা হয়েছে বেশ কিছু পাকিস্তানি চেকপোস্ট। প্রতিক্রিয়ায় আফগানিস্তানের রাজধানী কাবুল সহ কান্দাহার, নানগারহার ও পাকতিয়া প্রদেশের একাধিক স্থানে গজব লিল হক অপারেশন শুরু করে পাকিস্তান। এতে বহু তালেবান যোদ্ধা হত্যার দাবি করেছে পাকিস্তান। এছাড়া বেশ কিছু সামরিক পোস্ট ও প্রায় 100 ট্যাঙ্ক ধ্বংসের দাবি ইসলামাবাদের। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সতর্ক করেন, যথাযথ ও শক্তভাবে প্রতিটি আগ্রাসনের জবাব দেয়া হবে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দুদেশকেই উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাতের মধ্যেই আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছে তালেবান সরকার। তবে হামলা বন্ধ না হলে পাকিস্তানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কাবুল। হামলা অব্যাহত থাকলে পাকিস্তানকে কঠোর জবাব দেওয়ার সামর্থ্য আছে বলে এ হুঁশিয়ারি দেন আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। পাশাপাশি আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনে কাবুলের আগ্রহের কথাও জানান তিনি। তবে পাকিস্তান কখনো আলোচনায় আগ্রহী ছিল না বলে অভিযোগ করেছেন মুজাহিদ। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে কাজ করছে সৌদি আরব ও কাতার। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল। সংঘাত বন্ধে উভয় পক্ষকে অবিলম্বে কূটনৈতিক আলোচনায় ফেরার অনুরোধ করেছে চীন, রাশিয়া, ইরান এবং জাতিসংঘ।
শুক্রবার পাল্টাপাল্টি হামলা ও সামরিক অভিযানের ঘোষণায় নতুন উত্তেজনা তৈরি হয়েছে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে। তীব্র আকার ধারণ করেছে সীমান্ত সংঘাত। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে পরাশক্তিগুলো। চীন জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত বেইজিং। হামলা বন্ধে কূটনৈতিক উপায়ে মতপার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই পক্ষ চাইলে মধ্যস্থতা করতে আগ্রহী মস্কো। এদিকে উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। শুক্রবার এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, আলোচনা ও সংলাপের মাধ্যমে দুই দেশের মতপার্থক্য মীমাংসা করা উচিত। সংকট নিরসনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন। সৌদি আরবও দুই দেশকে সংযম ও আলোচনার আহ্বান জানিয়েছে। পাক আফগান সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুয়েতেরেস। শুক্রবার এক বিবৃতিতে তিনি দুই দেশকে উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান। তিনি উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়েছেন। দুই প্রতিবেশী দেশের উত্তেজনা প্রশমনে সংযম, সংলাপ ও কূটনৈতিক সমাধানের বার্তা দিয়েছে পরাশক্তিগুলো। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সাকিবকে ফেরানোর সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিসিবি। এখন শুধু সরকারের সবুজ সংকেতের অপেক্ষা, এমনটাই জানিয়েছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। আমিনুল ইসলাম বুলবুলের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়ে ফারুক নিশ্চিত করেছেন, ঈদের পরই দেশে ফিরবেন বিসিবি সভাপতি। সাকিব আল হাসানকে নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনা কল্পনা কিছুটা হলেও গতি পেয়েছে। বিসিবি থেকে সব প্রক্রিয়াই নাকি সম্পন্ন। এখন অপেক্ষা শুধু সরকারের সবুজ সংকেতের। তবুও পাকিস্তান সিরিজেই সাকিবকে দেখা যাবে কিনা তা নিয়ে যে কিছুটা সংশয় আছে তা পরিষ্কার ফারুকের কথায়। ওনার যেই মামলার যে কাগজপত্র ওইটা জায়গা মতো দেওয়া আছে, এখন এটা গভর্নমেন্ট ডিসাইড করবে এবং অবশ্যই ওইটা মানে আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করা দরকার ওটা করে ফেলেছি আর কি। কেসটা তার কতটা গুরুত্বপূর্ণ কতটা না ওইটার সবচেয়ে বড় কথা। উনি ডিসাইড করবেন প্রথম ফিটনেস লেভেলটা কি, দেশে আসবেন কি না, তারপর এগুলোর উপর অনেক কিছুর উপর নির্ভর করছে যিনি খেলতে পারবেন কিনা। খেলার পর্বটা আরও অনেক পরে। অস্ট্রেলিয়াতে উড়াল দেওয়ার পর থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন বর্তমান পরিস্থিতিতে বুলবুল দেশে ফিরবেন কিনা। এরই মধ্যে আবার শোনা গেছে অস্ট্রেলিয়া বসেই পদত্যাগ করবেন সভাপতি পদ থেকে। কিন্তু এই বিষয়ে কিছুই জানেন না ফারুক, তবে নিশ্চিত করেছেন দেশে ফিরছেন ঈদের পর। এই ব্যাপারে আমি কিছু জানি না, এটা না, আমার কিছু জানা নেই, এই ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমি যতদূর জানি ওনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে আসবেন বলেছেন আর কি। এদিকে বোর্ড কর্তাদের সাথে সাংবাদিকদের যে দূরত্ব বিদ্যমান তা দ্রুত সমাধান হবে বলে আশা বিসিবি সহসভাপতির। বাট এটা সবসময় ইমপ্রুভ করা সম্ভব। আমার মনে হয় না এটা খুব বিরাট কোনো কিছু আছে এখানে। আমার মনে হয়। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।